কি রে, বিছানায় শুয়ে এমনভাবে কাঁদছিস কেন? মা। আরে কি হয়েছে, কি বলবি তো? মা আমার সাথে না। আমার সাথে নাকি বল? মা আমার সাথে আজ জয়দীপ ব্রেকআপ করে দিয়েছে। তাই বলে হয় ফুপিয়ে ফুপিয়ে কাঁদবি? ইস, বালিশ ভিজিয়ে ফেলেছিস কাঁদতে কাঁদতে। মা, আমি ওকে ছাড়া থাকতে পারবো না, ওকে এনে দাও প্লিজ। এই নিয়ে তোর 26 বার ব্রেকআপ হলো, প্রত্যেকবার তুই একই কথা বলিস। মা, আমি আগের 25টার চেয়ে এই 26 নাম্বারটাকে অনেক বেশি ভালোবাসি। চুপ, একদম চুপ। বাচ্চাদের মতো আর কাঁদবি না, এখন ঘুমিয়ে পড়। আর কাল সকালে তোর মামার বিয়ে, ওখানে যেতে হবে, সব গুছিয়ে নিস। ওখানে গিয়ে আমি কি করব? কি করবি আবার, মেয়ে পটাবি? আবার? আবার নয় তো কি, 26টা গেছে, এবার 27 নাম্বার খুঁজবি। আমার ভালো লাগছে না, আমি যাব না। চুপ, একদম চুপ। আর একটাও কথা না, তুই যাবি, এটাই ফাইনাল। তারপর ভদ্র ছেলের মতো মায়ের কথা মেনে নিলাম। অতপর বিয়ের বাড়িতে চলে আসলাম। অনেক লোকজন এসেছে বিয়ে বাড়িতে। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা দিলাম ঘুম। রাত 8টায় উঠলাম। মোবাইলটা হাতে নিয়ে টিপছিলাম আর এগোচ্ছি সামনের দিকে। হঠাৎই একটা ধাক্কা মনে হলো। আউ, এই কুত্তা চোখে দেখিস না কিভাবে হাঁটো? বিয়ে বাড়িটা কি তোর একার নাকি? এই যে কুত্তি, আপনি চোখে দেখেন না? হ্যাঁ, আপনি কানা নাকি? ওই তুই কি বললি? আমি কুত্তি? আমি যদি কুত্তা হই তাহলে তো আপনি কুত্তি। তোর সাহস তো কম না, তুই আমার সাথে এইভাবে কথা বলিস? আপনি যেভাবে বলছেন আমিও তো সেইভাবেই বলেছি। ওই তুই জানিস আমি কে? জানি তো, আপনি একটা কুত্তি। ঠাস, তুই আর একবার যদি আমার সামনে আসিস তাহলে তোর প্যান্ট খুলে নেব বলে দিলাম। কি মেয়ে রে ভাই, এত রাগ কেন এই মেয়ের? বিয়ে বাড়িতে সবার সামনে ঠাস করে থাপ্পড় মারলো আর বলল আমার প্যান্ট। না, এই মেয়ের সামনে যাব না। দেখতে তো পুরাই ঝাকাস, কিন্তু মেজাজখানা তার থেকেও বেশি। কিন্তু বিয়ে বাড়িতে এমন করলে হয়? তুই এখানে, আর সারা বাড়ি তোকে তন্ন করে খুঁজছি আমি। চুপ করে আছিস কেন? হ্যাঁ রে, কাউকে খুঁজে পাসনি এখনো? হ্যাঁ, পেয়েছিলাম একটা কুত্তিকে, থাপ্পড় মেরে চলে গেছে। কি যা তা বলছিস এসব? কি করেছিস তুই যে তোকে থাপ্পড় মারলো? কিচ্ছু করে নাই, একটু মুখের উপর কথা বলছি ব্যাস। মা, আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। সব ঘরেই তো লোকজন ভরা। আচ্ছা, চল পূজার ঘরে দেখি, ওখানে ঘুমাতে পারিস কিনা। আচ্ছা চলো। তারপর মা আমাকে পূজার ঘরে নিয়ে গেলেন। জানি না কে পূজা, তবে ঘরটা অসম্ভব সুন্দর। একটা মেয়ের ঘর এতটা সুন্দর হয় আগে জানতাম না। ঘরে বিছানার মাঝে অনেকগুলো টেডি বিয়ার। আমি আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর, ওই বান্দর, তুই আমার ঘরে কেন? ও মা, এই তো সেই তখনকার মেয়েটা যে আমাকে থাপ্পড় মেরেছে, আর এখন বান্দর বলে ডাকছে। কি করব কিছুই বুঝতেছি না। তখন বলছিল আর একবার যদি সামনে পড়ি তাহলে আমার প্যান্ট। না মানে ঘুমাবো তো তাই। ঘুমাবি তো আমার ঘরে কেন? আর ঘর নেই? আসলে সব ঘরেই লোকজনে ভরা, তাই আপনার ঘরে মা নিয়ে এসেছে। তুই তখন আমায় কি বলেছিস? আমি কুত্তি? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই না না, আমার কাছে আসবেন না, আমার ভুল হয়ে গেছে, আর কখনো কুত্তি বলবো না। তোকে বলেছিলাম না যে আমি তোর কি যেন একটা খুলে নিব? এখন ওইটাই করব। এই না না প্লিজ, বললাম তো আমার ভুল হয়ে গেছে। আর কাছে আইসেন না, আমাকে একা পেয়ে এভাবে অত্যাচার করতে পারেন না আমার ওপর। তুই আমাকে চিনিস না আমি কেমন, এখন চিনবি। তখন খুব তো মুখের উপর কথা বলেছিস, এখন কেন প্লিজ প্লিজ করছিস?
আমি আর কিছু না বলে ওকে এক ধাক্কা মেরে পালিয়ে গেলাম। যাক বাবা, বাঁচলাম। ধরতে পারলে মনে হয় সত্যি আমার প্যান্ট। কিছুক্ষণ পর আবার বিয়ে বাড়িতে গেলাম, আর গিয়ে দেখি অনেকে কান্না করতেছে। ব্যাপারটা কি কিছুই তো বুঝতে পারছি না। তখনই কেউ যেন বলে উঠল, পূজা মা, তুই শুধু নাম বল, কে তোকে ধাক্কা মেরে কপাল ফাটিয়ে দিয়েছে? ওর হাড় ঘোড় সব ভেঙে ফেলবো। কিছু না মানে? যে তোর কপাল ফাটিয়েছে তারে কিছু না করে ছেড়ে দিবি? আপনাকে কিছু করতে হবে না, ওরে আমি নিজেই দেখে নেব। হায় আল্লাহ, আমি এটা কি করলাম? ধাক্কা দিছি, পড়ে গেল, আর কপালটাও ফেটে গেছে। আমার মা যে কথা বলল, আর ওই পূজা যে রাগী, আমারে তো খেয়েই ফেলবে। বিয়ে বাড়িতে কি কাণ্ড হয়ে গেল! কেন যে আসলাম? আমি আর পূজার ভয়ে সামনে গেলাম না। এমনিতেই আমার ওপর রেগে আছে, আর ওর মাথা আমি ফাটাইছি, আর রক্ষা নাই আমার। যাক, অনেক খিদাও পাইছে, কিছু খেয়ে নেই তাহলে। তাই দেখলাম একটা প্লেটে ফুচকা আছে, আর এক মুহূর্ত দেরি না করে সব ফুচকাই খেয়ে ফেললাম। আহ, কি শান্তি! ফাঁকা পেটটা ভরে গিয়েছে। তখনই কে যেন চিৎকার দিয়ে বলল, শয়তান ছেলে! আবার কি করলাম? আবার কি করলি মানে? তুই আমার ফেভারিট ফুচকা খেয়ে ফেললি কেন? তোরে আমি এবার খুনই করে ফেলবো। দেখুন না, প্রমিস করে বলছি, আমি জানতাম না যে এই ফুচকা আপনার ছিল। জানলে কখনোই এমন কাজ করতাম না, বিশ্বাস করুন। তোর বিশ্বাসের গুষ্টি কিলাই! তুই আজ খুন হবি রে আমার হাতে। আজকে তোর শেষ দিন। এই হাতে ছুরি কেন নিলেন? ফেরুন বলছি ছুরিটা। তোরে আপেলের মতো কাটবো তাই? তোর কত বড় সাহস! তুই আমার ধাক্কা মেরে আমার কপাল ফাটাইছিস না? এবার তোর খবর খারাপ আছে। প্লিজ পূজা, বিশ্বাস করো, আমি ইচ্ছে করে ধাক্কা মারিনি। তুমি আমার প্যান্ট খুলে নিতে চাইছো, তাই আমি ভয়ে তোমাকে সরিয়ে দিয়ে দৌড় দিয়েছি। তোমার কপাল ফাটুক এটা আমি চাইনি। এই, তোর এত সাহস হয় কেমনে আমার নাম ধরে ডাকার? দাঁড়া, দেখাচ্ছি মজা। ধরতে পারলে তো? এই কথা বলেই দিলাম দৌড়। সোজা মায়ের সামনে গিয়ে পড়লাম। কি রে, এমনভাবে হাঁপাচ্ছিস কেন? মা, আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। প্লিজ তুমি আমার বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দাও। আরে কি হয়েছে কি সেটা বলবি তো? না মা, আমি কিচ্ছু বলতেও পারবো না। এখানে থাকলে আমি খুনও হতে পারি। তুমি আমায় বাড়ি যাওয়ার ব্যবস্থা করো। তোর কোথাও যাওয়া হবে না, বিয়ে শেষ হলেই যাব, তার আগে না। মা, তুমি বুঝতে পারছো না। আমি তোর থেকে অনেক ভালোই জানি। চুপচাপ এখানে থাকবি, আর যদি চলে যাস তাই তোর বাসায় যাওয়াই বন্ধ। কি জ্বালায় পড়লাম রে ভাই! এখানে থাকলে তো ওই পূজা আমাকে কি যে করবে, উফ, তা আল্লাহই ভালো জানেন। যাক, কি হয় দেখা যাবে। আর এদিকেও আমার মামার বিয়ের সব আয়োজন করা হচ্ছে। আজ মামার গায়ে হলুদ, আর রাত করে কনের বাসায় যেতে হবে বউ আনতে। আর আমিও ভাবছি আমি বরযাত্রী হয়ে যাব না, কারণ পূজা যাবে বরযাত্রী হয়ে। আর আমি গেলে ওখানে আমায় দেখলে কি যে করবে জানি না। কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমাকে যেতেই হবে, মায়ের আদেশ। তাই ভদ্র ছেলের মতো রেডি হয়ে নিলাম যাওয়ার জন্য। সবাই রেডি হয়েছে যাওয়ার জন্য, কিন্তু পূজাকে দেখতে পাচ্ছি না। মনে হয় যাবে না। কিন্তু কিছুক্ষণ পরে কি জানি লাল শাড়ি পরে আসছে। আমি ভালো করে লক্ষ্য করলাম। হে মা, এ তো পূজা! লাল শাড়ি পরেছে, হালকা মেকআপ, কপালে লাল টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক। মনে হচ্ছে লাল পরি একটা। লাল শাড়িতে একটা মেয়েকে এতটা সুন্দর লাগে, মানে তা আমার আগে জানা ছিল না। আমি চোখ ফেরাতেই পারছি না, হা করে তাকিয়ে আছি পূজার দিকে। আমার কাছে এসে ও বলল, আজ তোর খবর আছে। খবর আছে মানে? কি করবে আমার? কেন যে এখানে আসলাম? আমি গাড়িতে গিয়ে বসলাম, আর পূজা ঠিক আমার পাশের সিটে এসে বসলো। আর দেখতে পেলাম ওর হাতে একটা ছোট্ট ছুরি।
ভয়ে আমার হাত পা কাঁপতে লাগলো। আমি গাড়ি থেকে উঠে যেতে লাগলাম। যেই না দাঁড়িয়ে পড়লাম তখনই পূজা আমার গলায় ছুরিটা ধরে বলছে, তুই যদি এক পা এগোস তাহলে তোকে এখানেই শেষ করে দিব। এই না না প্লিজ, আমি 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 কোথাও যাব না, আর গলা থেকে ছুরিটা নামাও প্লিজ। কেন, আমায় ভয় লাগছে? ছুরিটা টেনে দেই গলায়। আমি আপনার সব কথা শুনবো, প্লিজ ছুরিটা নামান গলা থেকে। কেন নামাবো ছুরি? কেন? তুই আমায় ধাক্কা মারছিস, আমার কপাল ফাটাইছিস, আমার প্রিয় ফুচকা খেয়েছিস, তোকে ছাড়ছি না। আমার ভুল হয়ে গেছে, আর এমন করব না। এখন এত ভালো করে কথা বলছিস কেন? তোমার মতো গুন্ডের সাথে যে কেউ ভালো করে কথা বলবে। কি বললি তুই? আমি গুন্ডি? তোরে দিলাম ছুরি টেনে। এই হেই না না, ভুল করে বলে ফেলেছি, গুন্ডি না, একটা লাল পরি। যাক বাবা, লাল পরি বলেই বেঁচে গেলাম। এতক্ষণে গলা থেকে ছুরিটা নামালো। কি মেরে ভাই, গাড়ির মধ্যে কেউ এমন করে? যদি ছুরিটা টেনে দিত তাহলে তো আমি শেষ। আর কোনো দুষ্টুমি করাই যাবে না, কারণ দুষ্টুমি করলেই খুন হওয়ার চান্স আছে। তারপর কনের বাড়িতে এসে পড়লাম। বাড়িটা অনেক সুন্দর করে সাজিয়েছে। বিয়ের আয়োজন চলছে, আর আমি বিয়ে বাড়িতে সুন্দরীদের দেখছি। তুই ওই মেয়েটাকে চোখ মারলি কেন? আমার চোখ আমার ইচ্ছে, আমি মারতেই পারি, আপনি বাধা দেওয়ার কে? না, তুই চোখ মারবি না। আর একবার যদি কোনো মেয়েকে চোখ মারিস তাহলে তোর চোখ তুলে ফেলবো। আজব তো, কে আপনি? আর আমার পার্সোনাল বিষয় নিয়ে কথা বলছেন কেন? আমি যদি আপনাকে চোখ মারতাম তাহলে কথা ছিল। ঠাস, তুই আবার আমার মুখের উপর কথা বলতেছিস? আর তুই যে মেয়েটাকে চোখ মারছিস ও আমার মামাতো বোন। তাই বলে বিয়ে বাড়িতে আবার থাপ্পড় দিবেন? উল্টাপাল্টা কাজ করলে থাপ্পড় দিব না তো কি আদর করব? পুরাই গুন্ডি। ওই, তুই কি বললি? আমি গুন্ডি? দাঁড়াও দেখাচ্ছি। ভাই, আর কিচ্ছু না বলে দিলাম এক দৌড়। ধরতে পারলে আবার থাপ্পড় দিত, এটা শিওর। ইস, কত ইচ্ছা ছিল 27 নম্বরটা ম্যানেজ করার, কিন্তু এই পূজার জন্য কিচ্ছু হলো না। অথচ পালিয়ে আসলাম বিয়ে বাড়ি থেকে। না, আর বিয়ে বাড়িতে যাবই না। ওখানে গেলেই ওই পূজার অত্যাচার শুরু হয়ে যাবে। তার চেয়ে আজ রাতটা এই অচেনা জায়গায় পার করে দেই। আর ফোনটাও বন্ধ করতে হবে, নাহলে সবাই কল করে একদম বিরক্ত করে ফেলবে। সকাল 8টায় আবার বিয়ে বাড়ির দিকে গেলাম, আর গিয়ে দেখছি আমার মা পূজা কাঁদতেছে। কি আজব কাহিনী রে ভাই! কন্যা বিদায়ের সময় মেয়ে আর মেয়ের পরিবার কান্নাকাটি করে, আর আজ আমি দেখছি কি এসব। মানে আমার পরিবার কান্না করতেছে। আমাকে পূজা দেখা মাত্রই আমার সামনে এসেই, ঠাস ঠাস। ওই আপনি কি আমার গাল দুটো কিনে নিয়েছেন? হ্যাঁ, যে কথায় কথায় শুধু থাপ্পড় মারেন। তুই সারা রাত কোথায় ছিলি? তোর ফোন বন্ধ কেন ছিল? আমার ফোন বন্ধ ছিল তাতে আপনার কি? আমার অনেক কিছুই। তুই এখন থেকে আমার সাথে সাথে থাকবি। কেন আপনার সাথে সাথে থাকবো কেন? যা বলছি তাই করবি, না হলে খুন করে ফেলবো তোরে। আচ্ছা, ঠিক আছে। কি আর করবো, ভদ্র ছেলের মতো পূজার কথায় রাজি হলাম। এখন কারণটা বুঝতে পারছি কেন মা আর পূজা কান্না করেছে। আমার ফোন বন্ধ ছিল, আর আমিও বিয়ে বাড়িতে ছিলাম না। তাই বিয়ে শেষ, আমরা আবার গাড়িতে উঠে বসলাম। পূজা আবারও ঠিক আমার পাশে এসে বসলো, কিন্তু এবার হাতে ছুরি নাই, তাই একটু ভালো লাগছে। ওই পূজা, কি করছেন এসব? আমার কাঁধে মাথা রাখছেন কেন? আমার রাতের ঘুম হয়নি, তাই এখন ঘুমাবো। ঘুমাবেন ভালো কথা, তাই বলে আমার কাঁধটায় কি বালিশ পেয়েছেন নাকি? এই, তুই চুপ থাকবি কি না? আউ, ওই আপনি আমায় চিমটি কাটলেন কেন? তুই কাঁধ থেকে আমার মাথা সরালি কেন? তাই বলে এত জোরে চিমটি দিবেন? আর একবার যদি আমার মাথা তোর কাঁধ থেকে সরাস তাহলে তোর আসল জায়গাটায় চিমটি মারবো বলে দিলাম।
এই না না, ঠিক আছে, আপনি আমার কাঁধে যতক্ষণ খুশি মাথা রাখেন, আমি কিছু বলবো না। এই তো গুড বয়। পূজা ওর হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরে আমার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে, আর ওর চুলগুলো এসে বাতাসে উড়ে উড়ে আমার মুখের উপর পড়ছে। আমি ওর ঘুমন্ত অবস্থায় চেহারাটা দেখতে লাগলাম। পূজার দিকে তাকিয়ে চোখ ফিরাতেই পারলাম না। পূজাকে অসম্ভব সুন্দর লাগছে। ঘুমন্ত অবস্থায় এত সুন্দর লাগে আগে জানা ছিল না। সত্যি বলতে আমি ওর প্রেমে পড়ে গিয়েছি, কিন্তু এই কথা ওকে বললে আমার রক্ষে নেই। এই যে উঠুন, আমরা আমাদের জায়গায় চলে এসেছি। হইছে, অনেক ঘুমাইছেন, এবার উঠুন। আর একটু ঘুমাই না প্লিজ, তোমার কাঁধে মাথা রেখে অনেক ঘুম পাচ্ছে। আরে কি আজব, উঠুন বলছি, এসে গেছি তো। পূজার মাথা আমার কাঁধ থেকে সরিয়ে চলে আসলাম, আর এসেই ব্যাগ গোছাতে লাগলাম, কারণ এখানে আর থাকা সম্ভব না। তাই ব্যাগ গোছানো শেষ করে ব্যাগ নিয়ে আমার বাসায় চলে আসলাম, আর কাউকে না বলেই এসেছি। দুদিন পর ছাদে দাঁড়িয়ে আছি, কিছু ভালো লাগতেছে না। পূজার কথা অনেক মনে পড়তেছে, ওকে দেখতে ইচ্ছে করছে। আমি ওকে সত্যি সত্যিই ভালোবেসে ফেলেছি। কিছুক্ষণ পর কারো পায়ের নুপুরের শব্দ পেলাম। পিছনে ফিরেই দেখি পূজা আসতেছে আমার দিকে। দেখে মনে হচ্ছে অনেক কেঁদেছে আর প্রচণ্ড রেগেও আছে। আর এসেই ঠাস ঠাস, তোকে না আমি বলছি তুই আমার সাথে সাথে থাকবি, কখনো আমার পিছু ছাড়বি না? তাহলে না বলে কেন চলে এসেছিস? কি হলো, কথা বল। ঠাস, চুপ করে আছিস কেন? ঠাস। আমাকে জড়িয়ে ধরে বলছে, আই লাভ ইউ আরিফ, তোকে অনেক ভালোবাসি, তুই কেন আমাকে বুঝিস না? আমি তোমাকে ভালোবাসি না পূজা, ভালোবাসতে পারি একটা শর্তে। কি? এতদিন থেকে যতগুলো থাপ্পড় দিছ, এখন তত্ত্বগুলো পাপ্পি দিতে হবে বলেই দিছি দৌড়। ওরে শয়তান, একটু কাছে আয় বলছি। না, কাছে গেলে আবার থাপ্পড় মারবা। না, আর থাপ্পড় দিব না। না, আমি যাব না, তুমি আবার। ওই, তুই কাছে আসবি কি না? এই তো আসছে। চল। কোথায়? বিয়ে করব। কি বলো এসব? আজকেই বিয়ে। তারপর বিয়েটা করেই ফেললাম। আজ বাসর রাত। এই, তুমি এত দূরে বসে আছো কেন? কাছে আসো। না, কাছে যাব না। আসো বলছি। এই আসছি, এবার হইছে? উম্মুয়া, উম্মুয়া, উম্মুয়া। এই করছো কি? পাপ্পি দিতে দিতে মেরে ফেলবা নাকি আমাকে? কি বলছিস মনে নাই? উম্মুয়া, উম্মুয়া, উম্মুয়া। ভাই, আপনারা এখনো এখানে আছেন? দেখছেন না আমার পাগলিটা পাপ্পি দিচ্ছে? এখন যান, পাপ্পি শেষ হলে তারপর আইসেন। সোয়াকে অন্য কারোর সাথে পার্কে বসে বাদাম খেতে দেখে বুকটা কেঁপে উঠল। আমাকে ফোনে বলেছিল কারো বার্থডে সেলিব্রেট করতে যাবে, হয়তো সেটা তার কাজিন। এটাই তাহলে তার আসল রহস্য। সোয়া আমাকে দেখেনি, আমি কিছুটা দূর থেকে সোয়াকে দেখছি। পকেট থেকে ফোনটা বের করে সোয়াকে কল দিলাম। প্রথমবার রিং হতেই ফোন কেটে দিল। আমি কিছুটা আড়াল থেকে দেখতে পাচ্ছি সোয়া আমার ফোনে বেশ বিরক্ত হচ্ছে, কিন্তু নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে দেখলে আমারও তো খারাপ লাগবে। আমি দেরি না করে আবার ফোন দিলাম। সোয়া এবার খুব বিরক্ত হয়ে ফোনটা ধরেই বলল, কি সমস্যা, বারবার ফোন দিচ্ছ কেন? বুঝতে হবে তো ব্যস্ত আছি। সোয়া এভাবে কথা বলছো কেন? কি হয়েছে? কিছু হয়নি, এখন ফোন রাখো। সোয়া কোথায় তুমি? বলছিলাম তো, আমি কোথায় যাব নাকি? কারোর বার্থডেতে? সোয়া আর কিছু বলতে না দিয়ে ফোনটা কেটে দিল। মাঝে মধ্যে সিগারেট খাওয়ার অভ্যাসটা আমার এখনো আছে। পার্কের বাইরে লাল চায়ের দোকান থেকে একটা সিগারেট নিলাম। মুখে সিগারেটটা নিয়ে সোয়ার সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, আর ফোনটা কানে দিয়ে বলছি, কাজিনের বার্থডে পার্কে হচ্ছে? এটা অনেক ভালো। আমার কথা শুনে সোয়া কিছু না বলে সেখানে মাথা নিচু করে বসে আছে। আমিও অপরিচিতদের মতো তাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি। সিগারেটের একটা লম্বা টান দিলে এক টানে অর্ধেক সিগারেট শেষ।
ধোঁয়াগুলো আকাশের দিকে ছেড়ে দিলাম। পেছন থেকে সোয়া বলে উঠল, এই তামিম, তুমি সিগারেট খাচ্ছ কেন আবারও? সোয়া এই কথাটা বলার সাহস পাওয়ার পেছনে কারণ হচ্ছে, যত কিছু হয়ে যাক আমি অন্য কারোর সামনে সোয়াকে কখনো লজ্জা ফেলবো না, তাই সাহস করে কথাটি বলল। আমি সোয়ার কথায় বললাম, একটা মেয়েকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু ইদানিং মেয়েটা অন্য কারোর সাথে চলাফেরা করছে আর আমাকে বিভিন্ন কাজের বাহানা দেখাচ্ছে, তাই সিগারেট পুনরায় হাতে নিলাম। সোয়াকে আর কথা বলার সুযোগ না দিয়ে হাঁটা শুরু করলাম। আনমনে হাঁটতে হাঁটতে বাসায় চলে এলাম। রাত 9টার মতো হাতে সোয়া আমাকে ফোন দিয়ে বলল আমার সাথে তার জরুরি কথা আছে আর ও সব সামনাসামনি বলতে চাই। পরের দিন আমি ঠিক সময় মতো সোয়ার বলা সে পার্কে চলে গেলাম। সোয়া আসতে প্রতিদিন একটু লেট করে, আমিও তার জন্য অপেক্ষা করি। হ্যাঁ, আমার ভালো লাগে তার জন্য অপেক্ষা করতে। আজও কোনো ব্যতিক্রম হয়নি। সোয়া 10 মিনিট দেরি করে এলো, আমার কাছে এসে বসলো। আমি জানি না সোয়া কি বলবে, তবে আমার কেন জানি ভয় হচ্ছে। সোয়া আমাকে বলল, তুমি না সিগারেট ছেড়ে দিছো? মাঝে মধ্যে একটু খাওয়া হয়। যে জন্য ডেকেছি তা বলি। বলো। বাসা থেকে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কাল যাকে পার্কে আমার সাথে দেখলে ওটা সে সরকারি চাকরি করে, আর তুমি তো বেকার। এই সময় তোমার হাত ধরে যাওয়ার মতো তোমার কিছু নেই। তুমিই তো বলো বেকার একটা ছেলের সাথে সারা জীবন কিভাবে থাকবো। তাই আমি ভাবছি তুমি অন্য কাউকে নিয়ে ঘর বাঁধো। তুমি তোমার মতো থাকো, আমাকে ভুলে যাও। সোয়া, তুমি এসবের জন্য আমাকে ডেকেছো? সরি, আমাকে ক্ষমা করে দিও। আমাদের ভালোবাসার কি হবে? যেখানে টাকা নেই, তুমি বেকার, সেখানে ভালোবেসে সংসার চলে না। তাহলে এতদিন আমার সাথে শুধু তুমি টাইম পাস করেছো? তামিম, তুমি আমাকে ভুল বুঝো না। তুমি আমাকে ভুল বোঝাতে এসো না। এখন তুমি একটা ডিসিশন নাও, তুমি আমাকে চাও নাকি তোমার সরকারি চাকরিওয়ালাকে চাও? তামিম, তুমি একটু শান্ত হও। কোনটা চাও তাই বলো। আরে, যেখানে তুমি সংসারের খরচটাই চালাতে পারবে না, সেখানে আমি তোমাকে কেন চাইবো? তাহলে সব ভালোবাসা মিথ্যে ছিল? আসি আমি। ভালো থেকো। তুমিও ভালো থেকো। সোয়া আমার সাথে রাগ দেখিয়ে চলে গেল। ভালোবাসা নামক শব্দটা হেরে গেল আবারও টাকার কাছে। এটাই বোধহয় আমার অসহায় ভালোবাসা।